গুড ইভিনিং ডিয়ার স্টুডেন্ট, কেমন রয়েছো? আশা করি তোমরা প্রত্যেকে ভালো রয়েছো। তোমরা প্রত্যেকে যুক্ত হয়ে যাবে আজকের 25 নম্বর প্র্যাকটিস সেটে, এবং ক্লাসটাতে যুক্ত হওয়ার আগে প্রত্যেকে একবার ক্লাসটাকে শেয়ার করে দেবে প্রত্যেক বন্ধুর কাছে তোমাদের, যেন তারাও আমাদের সঙ্গে যুক্ত হতে পারে এই গণিতের প্র্যাকটিস সেটে, যারা এসএসসি জিডি 2025 অর্থাৎ ফেব্রুয়ারি মাসে তোমরা এবার পরীক্ষা দিতে চলেছো। অলরেডি আমাদের অনেকগুলো প্র্যাকটিস সেট কমপ্লিট করে দিয়েছি। তো কার কার মনে হচ্ছে যে এইবার তোমরা অঙ্কে একেবারে পক্ত হয়ে গেছো অলরেডি? আর কার কার মনে হচ্ছে যে তোমাদেরকে এবার সিলেকশন পাওয়া থেকে কেউ আটকাতে পারবে না? একবার তোমরা প্রত্যেকে স্যার, আমি রিকোয়েস্ট করব প্রত্যেকের কাছে, তোমরা প্রত্যেকে কমেন্ট বক্সে একবার থাম ইমপ্রেশন দিয়ে জানাবে যে তোমরা কার কার মনে হচ্ছে যে এবার তোমাদের কাট আপ ক্লিয়ার হবে 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 ফাইনাল কাট আপ ক্লিয়ার হবেই। কার কার মনে হচ্ছে যে নিজের পছন্দের ইউনিফর্মটা, অর্থাৎ বিএসএফ, আসাম রাইফেল, যে যার যেটা পছন্দের রয়েছে সিআরপিএফের, যে তোমরা নেক্সট ইয়ারে অর্থাৎ এই বছর পরীক্ষা দিয়ে নেক্সট ইয়ারে ফাইনাল সিলেকশন নিয়ে একেবারে নিজের দেহে সেই ইউনিফর্মটাকে পড়বে? তাহলে কার কার মনে হচ্ছে যে তোমরা সিলেকশন নিতে পারবে এবার, এবং 100% তোমাদের প্রিপারেশান কমপ্লিট হয়ে গিয়েছে? তাহলে তোমরা একবার প্রত্যেকে আমাকে কমেন্ট বক্সে জানাবে। তো চলো, প্রথম প্রশ্ন আমাদের কি বলছে। প্রত্যেক দিনের মতো স্যার তোমরা একটা রাফ পেজ এবং একটা কি করবে, রাফ খাতা এবং একটা কলম নিয়ে বসে যাবে। আমি করার আগে বোর্ডে প্রশ্ন শো হওয়া মাত্রই তোমরা কি করবে, প্রত্যেকটা প্রশ্ন করার চেষ্টা করবে আর অ্যান্সার করবে। যখনই হয়ে গেল আমি তারপরে সলিউশন করব, মিলাবে অ্যান্সারটা ঠিক হয়েছে না ভুল হয়েছে, এইভাবে করে তোমরা করতে থাকবে। আর যেগুলো পারবে না সেগুলোকে ক্লাস শেষ হওয়া মাত্রই আবার একবার প্র্যাকটিস করে নেবে, তাহলে সেই ভুলটা দ্বিতীয়বার আর হবে না। তাহলে চলো, 20 জন পুরুষ একটি কাজ 5 দিনে শেষ করতে পারে, যেখানে 24 জন মহিলা 5 দিনে এটি শেষ করতে সময় লাগে। তার মানে আমার কথাটা কি বলছে, কতজন মহিলার কথা, পুরুষের কথা বলেছে আমাকে? 25 জন পুরুষ, অর্থাৎ মেন। পুরুষকে আমরা কি দ্বারা লিখবো স্যার? পুরুষকে লিখবো আমরা মেন দ্বারা। মেন মানে কি পুরুষ, আর ওমেন মানে কি মহিলা। তার মানে 25 জন আমার পুরুষ কত দিনে একটা কাজ কমপ্লিট করতে পারছে? আমার 5 দিনে। যেখানে সেই কাজটাই আমার 24 জন মহিলা অর্থাৎ ওমেন কাজটা 5 দিনে কমপ্লিট করতে পারবে। এই কথাটার অর্থ কি স্যার, কে বলতে পারবে? আচ্ছা, একটু মিস্টেক হয়েছে, প্রশ্নে আমার 20 ছিল স্যার, সরি। 20 জন পুরুষ 5 দিয়ে আমার যে কাজটা করবে, 24 জন মহিলা, আমার 24 জন মহিলা সেই কাজটাই 5 দিনে করবে। কথার অর্থ কি, আমরা জানি যে টোটাল ব্যক্তি অর্থাৎ মোট ব্যক্তিকে আমরা কত দিনে কাজটা শেষ করতে পারছে সেটা দ্বারা যদি গুণ করে দিই তাহলে আমরা পেয়ে যাব মোট কাজ। তার মানে এটা কি পেলাম, মোট কাজ। তার মানে এরা যে কাজটা করছে পুরুষেরা 5 দিনে, সেই কাজটাই 24 জন মহিলা 5 দিনে করে দিচ্ছে। তার মানে দুজনের করা কাজটা সমান, তার মানে আমরা সমান করে দিলাম। এখান থেকে একজন পুরুষ আর একজন মহিলার ওয়ার্ক এফিসিয়েন্সি অর্থাৎ কার্যক্ষমতাটা বের করব। তাহলে দেখো এখানে স্যার এই 5 এপারের এই 5 কাটলো, এখানে 20 রয়েছে, 5 দ্বারা কাটো, আচ্ছা 4 রয়েছে, 4 দ্বারা কাটো, 4 5 20, 4 দ্বারা 4 6 24। তার মানে কত থাকলো? 5 জন পুরুষ সমান 6 জন ওমেন মানে মহিলা। তার মানে পুরুষটাকে এখানে রাখো, মহিলাটাকে নিচে আনো, ওমেনটাকে। তার মানে কত ছিল? 6। এই 5টাকে ওপারে পাঠিয়ে নিচে করে দাও। তার মানে একজন পুরুষ একদিনে কত কাজ করতে পারবে? 6। একজন মহিলা একদিনে কত কাজ করতে পারবে স্যার? 5। তার মানে মোট কাজ আমি কীভাবে বের করবো? এটা কি ছিল? মোট কাজ, আর এটা সমান ছিল। তার মানে পুরুষের মানটা যদি এখানে বসিয়ে আমরা ক্যালকুলেট করি তাহলে যে কাজটা পাবো, মহিলার কাজটা এখানে বসে আমরা ক্যালকুলেট করলেও সমান পাবো। সেই জন্য এম এর মান হয় এখানে বসাও, না হয় এখানে বসে তুমি টোটাল কাজটা বের করে নাও। তার মানে আমরা এটাই করছি, দেখো। তাহলে টোটাল কাজ অর্থাৎ মোট কাজ কত হয়ে যাবে? 20 ইন্টু এম ছিল, এম এর মান কত? 6 ইন্টু কত ছিল? 5 ছিল। তাহলে টোটাল কাজ কত হলো? 5 6 30, 30 দিয়ে 60, 600 ইউনিট। তার মানে এই 600 ইউনিট কাজটা এবার কতজনের কথা বলেছে আমাকে? পরের প্রশ্নে, পরের লাইনে বলছে যদি 30 জন পুরুষ এবং 12 জন মহিলা কাজটা করে। কতজন? 30 জন পুরুষ অর্থাৎ মেন প্লাস 12 জন ওমেন যদি একসঙ্গে কাজটা করে তাহলে কত দিনে কাজ করবে? তার মানে দেখো 30 জন পুরুষ আর 12 জন মহিলা একসঙ্গে একদিনে কত কাজ করবে? দেখো তো, একজন পুরুষ একদিনে কত করছে? 6। তার মানে 30 ইন্টু 6 প্লাস 12 ইন্টু একজন মহিলা একদিনে কত কাজ করতে পারে? করতে পারে 5 ইউনিট। তার মানে কত হলো? 3 6 18, 180 প্লাস 5 12 60। তাহলে কত হয়ে গেল? 180 আর 60 240। তার মানে
30 জন পুরুষ আর 12 জন মহিলার ওয়ার্ক এফিসিয়েন্সি অর্থাৎ কাজ করার ক্ষমতা একদিনে কত আমার 240 ইউনিট, আর টোটাল কাজ রয়েছে কত আমার 600 ইউনিট। তার মানে এই 30 জন পুরুষ এবং 12 জন মহিলা এই কাজটা 600 ইউনিট কাজটা কত দিনে করবে, টোটাল কাজ বাই এরা একদিনে কত করতে পারছে আমার 240। তার মানে 240 দ্বারা ভাগ করতে 0 0 কাটলো, 4 4 12 দ্বারা 5 12 60, 12 2 24, তার মানে 5 বাই কত হয়ে গেল স্যার 2, অর্থাৎ 2 পূর্ণ 2.5 হয়ে যাবে। 5কে 2 দ্বারা ভাগ করলে 2.5 হয়ে যাবে, অর্থাৎ 2.5 দিনে। কত দিনে স্যার হয়ে যাবে 2.5 দিনে হয়ে যাবে আমাদের উত্তর। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার কী হলো, বি দাগের, বি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে কীভাবে করলাম দেখতে পেলে, এই অঙ্কটা ছিল আমাদের প্র্যাকটিস সেটের একটু নতুন টাইপের অঙ্ক, আজকে দেখলাম এই টাইপের অঙ্কটা। তাহলে ভালো করে এটা নোট করে নিবে যে এই টাইপের যখন পুরুষ আর মহিলা দিয়ে থাকবে তাহলে আমরা কীভাবে করব জিনিসটা। পুরুষ এবং মহিলার কাজটাকে সমান করব, দিয়ে পুরুষ এবং মহিলার ওয়ার্ক এফিসিয়েন্সিটাই সেখান থেকে বার করলে আমরা পেয়ে যাব। চলো নেক্সট কোশ্চেন দেখবে স্যার, প্রত্যেকে করো, তাড়াতাড়ি করে করার চেষ্টা করবে। কি বলছে দ্বিতীয় প্রশ্ন স্যার বলছে যে সর্বশ্রেষ্ঠ সংখ্যা খোঁজো যার দ্বারা 1658 এবং 2038 সংখ্যাগুলিকে ভাগ করলে অবশিষ্ট আমার 7 থাকবে, আর একটা কি থাকবে স্যার, একটা 7 আর একটা থাকবে আমার 6। তার মানে কত কত সংখ্যা বলেছে 1658, আর একটা বলেছে স্যার 2038। কত স্যার 2038। তার মানে বলছে এই অপশানে যে আমার 4টা সংখ্যা রয়েছে এই 4টা সংখ্যার মধ্যে কোন বৃহত্তম সংখ্যাটা দ্বারা আমার যদি ভাগ করা যায় এইটা সংখ্যাকে আর এইটা সংখ্যাকে, তাহলে ভাগ শেষ থাকবে এটার ক্ষেত্রে 7 আর এটার ক্ষেত্রে 6। ভাগ শেষ মানে কি সম্পূর্ণরূপে ভাগ যাবে না, অর্থাৎ এখানকার মধ্যে কোনো একটা সংখ্যা দিয়ে ভাগ দিলে আমার এই সংখ্যাটাকে ভাগ করলে 7 বেঁচে থাকবে, এই সংখ্যাটাকে 6 বেঁচে থাকবে। অ্যাজ এ এক্সাম্পল হিসেবে আমি একটা কথা বলছি, যদি 11কে 2 দ্বারা আমি ভাগ করি তাহলে কত হবে 5 2 10, তাহলে বেঁচে থাকবে কত 1। এই একটা এক্সট্রা থাকে, এই একটাকে যদি আমরা 11 থেকে বাদ দিয়ে দিই তাহলে কত হয়ে যাবে 11 বিয়োগ 1 সমান কত হয়ে যাবে স্যার 10। তাহলে এই 10কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে কি আমার ভাগশেষ বেঁচে থাকবে, কোনো ভাগশেষ কোনো কিছু বেঁচে থাকবে না। তার মানে সেম কেস এখানেও করবো স্যার, আমরা যেটা ভাগশেষ বেঁচে থাকছে সেটাকে বাদ দিয়ে দিব, তাহলে কোনো ভাগশেষ থাকবে না। 1658তে আমার কত ভাগশেষ থাকবে 7 বলেছে, তার মানে 7টাকে বাদ দিয়ে দাও, তাহলে কত হয়ে যাচ্ছে 1651 হয়ে গেল। আর এখানে 6 বেঁচে থাকছে মানে কত ভাগশেষ 6, মানে নিচে 6 পড়ে থাকবে, তার মানে 6টাকে বাদ দিয়ে দাও, তাহলে 2032। তার মানে আমি 16 আর 51 20 আর 32কে যদি কোনো সংখ্যা দ্বারা নিজের বৃহত্তম সংখ্যাটা দ্বারা ভাগ করি তাহলে কোনো আর ভাগশেষ থাকবে না। তার মানে কি করে দেবো, কি বলেছে আমাকে প্রশ্নে যে বৃহত্তম সংখ্যাটি কী হবে, বৃহত্তম। আর বৃহত্তম যখনই আমাকে বের করবে তাহলে এই সংখ্যা দুটো কী করে দেবো লসাগু 127 দ্বারা দিয়ে দেখো, এখানে বসবে 13, এখানে হয়ে যাবে ভাগ শেষ করে 16, তাহলে কত হয়ে গেল আমার 127 দ্বারা। তাহলে গসাগুটা কত হয়ে যাবে, আমরা জানি গসাগুটা শুধু এই উপরের সংখ্যাটাই হয়, নিচেরগুলো হবে না। তারপরে এই সংখ্যাটা কী হয়ে গেল আমার গসাগু, তাহলে উত্তর কত হয়ে গেল স্যার 127। তারপরে 127 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে কীভাবে করলাম, এই টাইপের অঙ্ক যখনই থাকবে তোমরা ভাগশেষটাকে আগে বাদ দিয়ে দেবে, যেটা ভাগশেষ বলবে যে এত ভাগশেষ থাকবে সেটাকে আমরা কি করে দেবো বিয়োগ করে দিব। বিয়োগ করার পরে এবার যে দুটো সংখ্যা পেলাম এই দুটো সংখ্যার আমরা গসাগু বের করব, যদি আমাকে বৃহত্তম সংখ্যা বের করতে বলে। তাহলে গসাগু করে নিলাম 127, তাহলে 127 হয়ে গেল কারেক্ট অ্যান্সার। চলো পরবর্তী প্রশ্ন, চলো তাড়াতাড়ি নজর দিবে পরবর্তী প্রশ্নে, প্রত্যেকে করবে। একেবারে সহজ কোশ্চেন হচ্ছে, একজন ব্যবসায়ী 26 কেজি কাঁচা লবণ যার দাম প্রতি কেজি 2 টাকা। একজন ব্যবসায়ী কি করছে, 26 কেজি কাঁচা লবণ রয়েছে, 26 কেজি কত কেজি 26 কেজি কাঁচা লবণ রয়েছে, যার প্রতি কেজি দাম অর্থাৎ 1 কেজির দাম কত বলেছে আমাকে 2 টাকা করে। এবার কি বলছে, এরকম লবণের সঙ্গে অর্থাৎ 26 কেজি লবণ যার প্রতি কেজি দাম হচ্ছে 2 টাকা, এরকম লবণের সঙ্গে কত কেজি লবণ মেশাচ্ছে আমার, তার সঙ্গে 30 কেজি কাঁচা লবণ যার দাম 3.60 টাকা কেজি টাকা কি করছে আমার মিশ্রণ করছে। 26 কেজি লবণের সঙ্গে কত কেজি 30 কেজি আমার লবণ মিশ্রিত করছে, যার দাম হচ্ছে 3 টাকা 60 পয়সা করে, অর্থাৎ 3.6। দশমিকের পরে এখানে শূন্য লেখা না লেখা সমান বা লিখেই দাও তোমরা। তার মানে টোটাল কত হয়ে গেল, 26 কেজির সঙ্গে 30 কেজি মিক্স করছে, তার মানে কত হয়ে গেল স্যার 56 কেজি। তার মানে দেখো তো 26 কেজির দামটা কত হয়ে যাবে যদি প্রতি কেজি 2 টাকা করে হয়, 1 কেজির দাম যদি 2 টাকা করে হয় তাহলে 26 কেজির দাম কত হয়ে যাবে স্যার 52 টাকা।
26×52 টাকা। এখানে বলছে 30 টাকা করে রয়েছে, 30 কেজি লবণ রয়েছে, যার দাম হচ্ছে প্রতি কেজি 3 টাকা 60 পয়সা। তাহলে 30 কেজির দাম কত হবে? 30 দ্বারা গুণ করে দাও, হয়ে যাবে 108 টাকা। তার মানে 26 কেজি লবণের দাম পেলাম এত, আর 30 কেজি এত। তার মানে এই দুটোকে আমার কি করছে? মিক্স করছে, টোটাল 56 হচ্ছে। তার মানে টোটাল 56 কেজি লবণের দামটা কত হয়ে যাবে স্যার? 52 আর 108 হয়ে যাবে 160 টাকা। এবার আমাকে কি বলছে? মিশ্রিত করে এই যে 56 কেজি আমার লবণটা পেলাম, এই লবণটাকে প্রতি কেজি আমার 3 টাকা করে বিক্রি করছে, প্রতি কেজি 3 টাকা করে বিক্রি করছে। তাহলে প্রতি কেজি বলতে কি 1 কেজি আমার 3 টাকা করে বিক্রি করছে। তাহলে 56 কেজির দাম কত হয়ে যাবে স্যার? 56 কেজির দাম হয়ে যায় 3 6 18 8, তাহলে 1 3 5 15 আর 1 16, তার মানে 168 টাকা। যদি প্রতি কেজি আমার এই লবণটাকে 56 কেজি লবণটাকে 3 টাকা করে বিক্রি করে, তাহলে টোটাল দামটা কত হবে? 168। তার মানে দেখো 160-এ কিনছে, আচ্ছা 160 টাকার জিনিস 168 টাকাতে বিক্রি করছে। তার মানে কত টাকা লাভ করছে? 8 টাকা লাভ করছে। এই 8 টাকা লাভ করছে কত টাকার জিনিস বিক্রি করে স্যার? 160 টাকার জিনিস বিক্রি করে। তাহলে শতকরা বলেছে, শতকরা মানে কি? 100 100তে কত? 0 0 কাটলো, আর 2 এ 16, 2 দ্বারা 5, তাহলে হয়ে গেল 5% উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। 5% উইল বি দ্য কী হয়ে গেল স্যার? কারেক্ট অ্যান্সার। চলো পরবর্তী প্রশ্ন। তাহলে কত পার্সেন্ট লাভ করলো স্যার? আমার 5% লাভ। প্রশ্নে কি বলেছিল? যে তাহলে তার লাভ খুঁজে বের করুন। পুরো প্রশ্ন পড়ার প্রয়োজনই পড়লো না। করে করে এমন হ্যাবিট হয়ে যাবে স্যার তোমাদের, যে প্রথম লাইন দেখেই বুঝে নেবে যে প্রশ্নে আমার উত্তর কী চেয়েছে, শেষের লাইন আমার পড়ার প্রয়োজনই পড়বে না। চলো পরবর্তী প্রশ্ন। একজন ব্যক্তি প্রতি লিটার 25 টাকা দামে 25 লিটার দুধ কিনলেন। একজন ব্যক্তি 25 টাকা প্রতি লিটার দরে, অর্থাৎ 1 লিটারের দাম কত? 1 লিটারের দাম হচ্ছে আমার 25 টাকা করে। 1 লিটার দুধের দাম হচ্ছে 25 টাকা। এরকম দুধ কিনেছে কত? আমার 25 লিটার। আমি যদি তোমাকে বলি 1 কেজি দুধে আটার দাম যদি 10 টাকা হয়, তাহলে তুমি যদি 5 কেজি আটা কিনো, তাহলে 5 কেজি আটার জন্য কত টাকা দিতে হবে? 1 কেজি আটার দাম হচ্ছে 10 টাকা, তাহলে 5 কেজির দাম কত হয়ে যাবে? 10, 5 × 10, তার মানে কত হয়ে গেল? 50। একই রকমভাবে 25 টাকা প্রতি লিটার দুধের দাম হচ্ছে 25 টাকা, আর কিনেছে 25 লিটার, তার মানে কত টাকা পে করতে হয়েছে? 25 লিটারের সঙ্গে 25 টাকা গুণ করে দেবো, তাহলে 25 × 25 কত হয়ে গেল আমার? 625। তার মানে সে কত টাকার দুধ কিনেছে আমরা পেয়ে গেলাম? 625 টাকার দুধ কিনেছে। এবার বলছে এই দুধের সঙ্গে 25 লিটার দুধের সঙ্গে আমার 5 লিটার কি মিশাচ্ছে? প্রশ্ন পড়ো ভালো করে। এই 25 লিটার দুধের সঙ্গে 5 লিটার পানি যোগ করে। কত? 5 লিটার। এই 25-এর সঙ্গে আমার 5 লিটার পানি যোগ করছে, তাহলে কত হয়ে যাবে? আর দুধ আর পানিটা মিলে, দুধ আর পানিটা মিলে এখন কত হয়ে গেল? 30 লিটার হয়ে গেল। এবার দেখো একটা জিনিস, 25 লিটার দুধের সঙ্গে তুমি যে জলটা মিশালে 5 লিটার, সেই জলের জন্য কি তোমাকে টাকা দিতে হবে? জল তো ফ্রি, তার মানে জলের মূল্য নেই। তাহলে আমার 30 লিটার যেটা পেলাম আমি, সেটা এবার কি বলছে আমাকে প্রশ্নে? সে কেনা দামে বিক্রি করে মিশ্রণটি। তার মানে দুধ আর জলের যে মিশ্রণটা 30 লিটার পেলা, এই 30 লিটার দুধটাকে সে কেনা দামে, অর্থাৎ কিনেছিল কত করে? আমার 25 টাকা লিটার করে। আর এই 25 টাকা লিটার করেই সে এই 30 লিটার দুধটাকে বিক্রি করছে, মিশ্রণটাকে। তাহলে কত টাকার বিক্রি করবে? 3 25 75, 750 টাকার। কত টাকার বিক্রি করছে স্যার? 750 টাকার বিক্রি করছে। তাহলে বলছে যে তার শতকরা লাভ খুঁজুন। তাহলে তার লাভটা কত হচ্ছে আমাকে জিজ্ঞাসা করছে। তার মানে দেখো, কিনেছে 625-এ আর বিক্রি করছে 750-এ, তাহলে লাভ কত হলো? 750 থেকে 625 বাদ দিয়ে দাও, 10 থেকে 5 বাদ 5, 5 থেকে 3 বাদ 2, 7 থেকে 6 বাদ 1, 125 টাকা সে কী করছে? লাভ করছে। আর যখনই 125 টাকা লাভ করছে, তখন কত টাকার মধ্যে কত টাকার জিনিস বিক্রি করে? 625 টাকা পকেট থেকে লাগিয়েছিল কেনার সময়, তাহলে 625 টাকার জিনিস বিক্রি করে লাভ করছে 125 টাকা। তাহলে বলছে শতকরা কত? তার মানে 100-তে কত টাকা লাভ করবে? তাহলে গুণ করে দাও, কত হয়ে যাবে? 5 5 দ্বারা 5 5 25, 5 হলো 2, 5 9 12, 5 6, তাহলে 125-কে যদি 5 দ্বারা গুণ করি তাহলে 625 হবে। তাহলে 125 কেটে নিচে বসবে কত? 5। এই 5 কেটে 5 20 100, তাহলে হয়ে যাবে স্যার 20% উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে 20% সে লাভ করবে। তাহলে কত পার্সেন্ট লাভ করবে? আমার 20% লাভ করবে। চলো, আশা করি বুঝতে পেরেছো। পরের প্রশ্ন দেখবে। কি বলছে? যদি এ প্রথম 5টি স্বাভাবিক সংখ্যার গড়, আচ্ছা এ হলো প্রথম 5টি স্বাভাবিক সংখ্যার গড়, এটা কি? প্রথম 5টি স্বাভাবিক সংখ্যার গড়। তাহলে আমি তোমাদেরকে নাম্বার সিস্টেমে লিখেছিলাম, স্বাভাবিক সংখ্যা কোনগুলোকে বলবো? ন্যাচারাল নাম্বার অর্থাৎ প্রাকৃতিক সংখ্যা কোনগুলোকে বলবো? তাহলে আশা করি তোমাদের মনে রয়েছে, আর যাদের মনে রয়েছে তারা কিন্তু খুব সহজে অঙ্কটা করতে পারবে। তাহলে বলছে 5টি স্বাভাবিক সংখ্যার গড়। তাহলে 5টা স্বাভাবিক সংখ্যা কি? 1
2 3 4 5, এইটা হলো প্রথম পাঁচটি স্বাভাবিক সংখ্যা বলেছে। তাহলে প্রথম পাঁচটি স্বাভাবিক সংখ্যা পেয়ে গেলাম পাঁচটা। এদের গড়, গড় মানে কি প্রত্যেকটা সংখ্যার যোগফল বাই জয়টা সংখ্যা আছে কয়টা 1 2 3 4 5, 5 দ্বারা ভাগ করে দাও, তাহলে আমরা পেয়ে যাব কি গড়। তাহলে এখান থেকে স্যার কি বলেছে, এই পাঁচটি স্বাভাবিক সংখ্যার গড় বলেছে এ। তার মানে দেখো তো, যোগ করো, 2 আর 3 3 3 6 4 10 5 15, 15/5 সমান এ। তাহলে 5 3, তাহলে এ সমান কত পেয়ে গেলাম স্যার 3 পেয়ে গেলাম। তার মানে এই পাঁচটি স্বাভাবিক সংখ্যার গড়টা, প্রথম পাঁচটি স্বাভাবিক সংখ্যার গড়টা কত পেয়ে গেলাম আমরা 3। এবার আমাকে কি বলেছে, বি হলো প্রথম পাঁচটি স্বাভাবিক সংখ্যার গড় যা নিখুঁত বর্গ। নিখুঁত বর্গ বলতে কি পারফেক্ট স্কোয়ার। পারফেক্ট স্কোয়ার কোনগুলোকে বলবো, 1কে বলবো, 4কে বলবো। কিভাবে, 1-এর স্কোয়ার যদি করি 1 পাবো, 2-এর স্কোয়ার যদি করি 4 পাবো, তারপরে 9, 3-এর স্কোয়ার করি যদি তাহলে 9 পাবো, 4-এর স্কোয়ার করলে কত পাবো 16। তার মানে যেগুলো সংখ্যাগুলো আমার কোনো সংখ্যার পারফেক্ট স্কোয়ার হবে, তার মানে দেখো 16, 4-এর স্কোয়ার, 4-এর পারফেক্ট স্কোয়ার আমার তাহলে 16। তাহলে এই টাইপের আমার প্রথম পাঁচটা স্বাভাবিক সংখ্যা নিতে বলেছে, যাদের গড় বলে দিয়েছে বি। তার মানে কি কি হবে, পাঁচটা 1 হবে, একটা 4 হবে, একটা 9 হবে, একটা 16 হবে, তারপরে একটা কত হয়ে যাবে 25 হয়ে যাবে। তাহলে কটা হলো 1 2 3 4 5, পাঁচটা হয়ে গেল। তাহলে এই পাঁচটা স্বাভাবিক সংখ্যা যারা হচ্ছে কি বলেছে আমার নিখুঁত বর্গ, তাদের গড়টা কত বলেছে দিয়েছে বি। তার মানে তাদের গড় বলতে কি তাদের যোগফল, তাদের যোগফল বাই কটা সংখ্যা রয়েছে 5টা, বাই 5 করে দিলে তাদের গড়টা বলেছে বি। তাহলে এখান থেকে দেখো স্যার 4 আর 1 কত 5, 5 আর 9 14, 14 আর 16 30, 30 আর 25 কত হয়ে গেল 55, 55/5 কাটাকাটি করলে 11 সমান বি। অর্থাৎ বি এর ভ্যালুটা কত পেয়ে গেলাম 11 পেয়ে গেলাম। এবার বলছে তাহলে এ এবং বি এর গড় কত। তাহলে এ এর ভ্যালু কত পেয়েছিলাম স্যার আমরা 3, আর বি এর ভ্যালু কত আমরা 11 পেয়েছি। তাহলে এ আর বি এর গড় বলেছে, তার মানে এ আর বি এর গড় বলতে কি এ প্লাস বি বাই কটা সংখ্যা রয়েছে 1 2, 2 দ্বারা ভাগ। তাহলে এ এর মান কত ছিল 3, প্লাস বি এর মান কত ছিল স্যার 11, 11 বসে দাও বাই 2। তাহলে 11 আর 3 কত হয়ে গেল স্যার 14, 14/2 কাটাকাটি করলে হয়ে যাবে 7। তাহলে কত হয়ে যাবে এ আর বি এর গড়টা স্যার 7। তাহলে এখানে আমাদেরকে মনে রাখতে হবে যে স্বাভাবিক সংখ্যা কোনগুলো আর আমার নিখুঁত বর্গটা। তাহলে নিখুঁত বর্গটা আমি বলে দিলাম যে কোনগুলো নিখুঁত বর্গ, প্রথম পাঁচটি নিখুঁত বর্গ বলেছে, তার মানে কি 1 হবে, 4 হবে, 9 হবে, 16 25। এভাবে যদি বলে 6টি, তাহলে 25-এর পরে একমাত্র আসতো 36, যে হতো 6-এর স্কোয়ার। এভাবে করে করে করতে চলো পরবর্তী প্রশ্ন দেখবে স্যার। নেক্সট কোশ্চিন, চলো খুব সুন্দর প্রশ্ন রয়েছে, তোমরা প্রত্যেকে করে আমাকে অ্যান্সার করবে। একেবারে খুবই সহজ কোশ্চিন রয়েছে স্যার, তোমরা প্রত্যেকে করে আমাকে অ্যান্সার করো, তোমরা প্রত্যেকে করে আমাকে অ্যান্সার করবে স্যার, প্রত্যেকে অ্যান্সার করবে। চলো আশা করি করতে পেরেছো তোমরা প্রত্যেকে। তো কী বলছে প্রশ্নটা, যে একটি নিবন্ধের 5% এবং 5%-এর দুটি ধারাবাহিক মূল্য বৃদ্ধি কোন একটি একক মূল্য বৃদ্ধির সমতুল্য হবে। একেবারে উল্টো কেস। কী বলেছে, আগের অঙ্কগুলোতে কি দেখছিলাম যে একটা বস্তুর ওপর যদি 5% এবং ক্রমাগত 2বার যদি 5% করে ছাড় দেওয়া হয় তাহলে বস্তুটার মূল্য কত হবে, এইভাবে ছিল, বা কোনটি একক ছাড়ের সমান হবে। এখানে বলে দিয়েছে যে একটি নিবন্ধের বলতে কি একটা বস্তুর 5% এবং 5%-এর দুটি ধারাবাহিক মূল্য বৃদ্ধি কত পার্সেন্ট করে বৃদ্ধি পাচ্ছে স্যার, সেম টু সেম হবে অঙ্কটা, সেম কেস 5% আর 5% করে 2বার বৃদ্ধি পাচ্ছে। তা বলছে বৃদ্ধি কোন একটি একক মূল্য বৃদ্ধির সমতুল্য। তার মানে দেখো 5%-এর ভ্যালু কি জানি স্যার আমরা, 5% মানে জানি 1/20। কীভাবে স্যার 1/20, 1/20 হচ্ছে যে 5/100, 5% মানে কি 5/100 কাটাকাটি করলে 1/20 পাবো। তার মানে 5% মানে এখানে 1/20। তার মানে এখন যদি বস্তুটার মূল্য 20 টাকা হয়, তার মানে 5% বৃদ্ধি পেলে হয়ে যাবে ক টাকা, 5% বৃদ্ধি পাওয়া মানে 20 টাকার মধ্যে 1 টাকা বৃদ্ধি পাচ্ছে, তাহলে কত টাকা হয়ে যাবে স্যার 21 টাকা। তার মানে আবার 5% বৃদ্ধি পাচ্ছে মানে কি 20 টাকা হলে 21 টাকা হয়ে যাবে। তাহলে দেখো গুণ করে দাও, 20 × 20 যদি করে দিই তাহলে কত হয়ে গেল স্যার 400, আর এখানে 21 আর 21 করতে গেলে 441 টাকা হয়ে যাবে। 400 কত হয়ে যাবে
41, তার মানে এটা ছিল 400 টাকা বস্তুর, আর 5% করে বৃদ্ধি পাওয়ার ফলে হয়ে গেল বস্তুর দামটা কত আমার 441। তাহলে কত টাকা বৃদ্ধি পেল? 41 টাকা। তাহলে এই 41 টাকাটা আমার শতকরাই কত, এই কত থেকে বৃদ্ধি পেয়েছে? 400 টাকা থেকে 41 টাকা বৃদ্ধি পেয়েছে। 400 থেকে বৃদ্ধি পেয়ে 441 হয়েছে, মানে 41 টাকা বৃদ্ধি পেয়েছে 400 টাকা থেকে। তাহলে 100-তে কত? তাহলে 100, দুইটা শূন্য 41/4, 41/4 করলে কত হয়ে যাবে স্যার? 10 পূর্ণ কিসে রয়েছে আমার পয়েন্টে রয়েছে, তার মানে 10.25% হয়ে যাবে আমার আনসার। তার মানে এই 5% করে দুইবার যদি বৃদ্ধি না করে এই 10.25% যদি একবারই তুমি মূল্য বৃদ্ধি করে দাও বস্তুর, তাহলে এই দুটো সমান হয়ে যাবে। অর্থাৎ 5% করে বৃদ্ধি করার ফলে যে মূল্য বৃদ্ধি পাবে, একবারে 10.25% বৃদ্ধি করলে ততটাই আমার মূল্যটা বৃদ্ধি পাবে। তাহলে চলো পরবর্তী প্রশ্ন পড়বে। চলো করো, আমি পেনটা চেঞ্জ করে নিই একটু। কি বলছে আমার? একটি নলাকার টাওয়ারের ব্যাস এবং উচ্চতা যথাক্রমে 10 মিটার এবং 21 মিটার। ব্যাস কত বলেছে? ব্যাস বলেছে আমার 10 মিটার, আর উচ্চতা হাইট কত বলেছে আমার স্যার? 21 মিটার। তাহলে ব্যাস যদি 10 মিটার হয় স্যার, নলাকার বলতে কি স্যার? এই যে সিলিন্ডার টাইপের আমার এটা একটা টাওয়ার রয়েছে ধরো, এর ব্যাস বলেছে আমার, অর্থাৎ এর পুরোটার দৈর্ঘ্য বলেছে আমাকে 10। তার মানে ব্যাসার্ধ আর কত হয়ে যায় স্যার? আমরা জানি ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের অর্ধেক। তার মানে ব্যাস যদি 10 হয়, ব্যাসার্ধ হয়ে যাবে 5 মিটার। তাই ব্যাসার্ধ পেয়ে গেলাম, উচ্চতা পেয়ে গেলাম। তাহলে কি বলছে যে বক্রপৃষ্ঠ পেন্টিং করতে কত খরচ হবে, বাঁকা পৃষ্ঠ পেন্টিং করতে কত খরচ হবে যদি প্রতি বর্গ মিটারে কত টাকা করে? প্রতি বর্গ মিটারে স্যার আমার কত করে খরচ হচ্ছে? 8 টাকা করে খরচ হচ্ছে। তাহলে বলছে এর বক্রতলে বাঁকা তলে পেন্ট করতে কত টাকা আমার খরচা হবে। বাঁকা তল বলতে কি? শুধু এই তলটার কথা বলেছে, এই তলটার কথা। তার মানে এই তলটার কথা, বাঁকা তলের ক্ষেত্রফলের সূত্র কি জানি স্যার আমরা? 2πr/h। তাহলে আমরা পুরো ক্ষেত্রফলটা আগে বের করব। 2 × 22, পায়ের মান কত বলেছে? 22/7 ইন্টু আর এর মান কত ছিল স্যার? 5 ইন্টু এইচ এর মান কত ছিল স্যার? 21। তাহলে কাটো, 3 × 7 = 21। তাহলে 22 হয়ে গেল 44 ইন্টু 3 × 5 = 15। তাহলে গুণ করে দাও, 4 × 5 = 60, 0 হাতে হলো 6, 4 × 5 = 60 আর 6 = 66। তাহলে কত হয়ে গেল? এত বর্গ মিটার বা মিটার স্কোয়ার। তাহলে 660 মিটার স্কোয়ার পেয়ে গেলাম আমরা কি? এর বাঁকা তলের ক্ষেত্রফল। এবার বলেছে এর বাঁকা তলের রং করা মানে কি? এখানে এত বর্গমিটারে আমার রং করা, আর বলেছে প্রত্যেক বর্গমিটার কত টাকা করে খরচ হচ্ছে? 8 টাকা করে। তাহলে 660 বর্গমিটার কত হবে আমার? 8 টাকা। গুণ করে দাও, 1 বর্গমিটারে যদি 8 টাকা খরচ হয়, তাহলে 660 বর্গমিটারে কত হবে? 8, 660 × 8 টাকা। তাহলে গুণ করে দাও, 6 0 0, 6 48 আর 8 হলো 4, 6 48 আর 4 হয়ে গেল 52। তার মানে 1280 টাকা উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ডি দাগে রয়েছে আমার 1280 টাকা। চলো নেক্সট প্রশ্ন। চলো প্রত্যেকে করবে। কি বলেছে? একটি বিলের জন্য আবেদন করা হয়েছে 10,000 টাকা। একটা বিল অর্থাৎ কোনো জায়গাতে তুমি কোনো কিছু কিনলে, একটা সোফা আলমারি যাই হোক কোনো কিছু একটা কিনলে, যার জন্য আমার 10,000 টাকা কী করেছে? আবেদন করেছে, অর্থাৎ বিল করেছে তোমার 10,000 টাকা। এবার বলছে বিলের ওপর 30% ছাড় এবং 22% ও 8% পরপর দুটি ছাড়ের মধ্যে পার্থক্য কত? তার মানে বলেছে 30% ছাড় যদি দিই, অথবা আমি যদি একবার 22% আর একবার কত 8% ছাড় দিই, তাহলে এই দুটো ছাড় দেওয়ার পরে বস্তুটার যে দাম হবে সেই দামের মধ্যে আমার পার্থক্যটা কত সেটা আমাকে জিজ্ঞাসা করেছে। তাহলে দেখো 10,000 টাকাতে যদি আমি 30% ছাড় দিই, তাহলে ছাড় দেওয়ার পরে কত টাকা বস্তুটার দাম হবে? 30% মানে জানি স্যার 30/100, 30/100। তার মানে বস্তুটার দাম যদি 100 টাকা হয়, তাহলে 30 টাকা ছাড় দিবে। তাহলে 100 টাকার মধ্যে যদি 30 টাকা ছাড় দিয়ে দাও, তাহলে বস্তুর দামটা কত হবে? 70 টাকা। তাহলে 70 টাকা দাম হবে কত টাকার মধ্যে? 100 টাকার মধ্যে। তাহলে 1000-এর মধ্যে কত? ইন্টু 1000। 100 টাকা দাম হচ্ছে 70 টাকার মধ্যে, তাহলে 1000-এর মধ্যে কত টাকা দাম হবে ছাড় দেওয়ার পরে? তাহলে ইন্টু 1000 করে দেবো, 2টা শূন্য 2টা শূন্য কালো, 70 দ্বারা গুণ করে দিলে 7,000 টাকা। তার মানে ছাড় দেওয়ার পরে 30% ছাড় দেওয়ার পরে কী হয়ে যাবে স্যার?
7,000 টাকা। এখান থেকে একটা কনসেপ্ট মনে রাখবে যে যে কোনো টাকার উপরে তুমি যদি বলো 30%, যে কোনো যত পার্সেন্ট বলো, যদি আমার 30%-এরই এক্সাম্পলটা নিচ্ছি আমি, 30% ছাড় যদি বলে যে কত টাকা ছাড় হবে, তাহলে 10,000 ইন্টু 30/100 হয়ে যেত, তাহলে আমরা শুধু ছাড়টা পেতাম যে কত টাকা ছাড় দিল। আর যদি বলে যে 30% ছাড় দেওয়ার পরে বস্তুটার মূল্য কত হবে, তাহলে দেখবো 30% মানে কি 30/100, 100 টাকার মধ্যে কত টাকা ছাড় দিয়ে 30 টাকা, তার মানে 100 টাকার মধ্যে 30 টাকা ছাড় দিয়ে দিলা, তাহলে নিবা কত 70 টাকা। 70 টাকা নিবা কতর মধ্যে 100-র মধ্যে, 70/100, তাহলে কত টাকা বলেছিল 1000, তাহলে 1000-এর মধ্যে কত নিবা ইন্টু 1000, তার মানে হয়ে গেল 7,000। তাহলে এইভাবে তোমরা ডিরেক্টলি করতে পারবে, তাহলে বস্তুর দামটা 30% ছাড় দেওয়ার পরে কত হয়ে যাবে 7,000। এখানে এবার কি বলছে, একবার দিচ্ছে 22%, একবার দিচ্ছে 8%, তাহলে বস্তুর দামটা কত ছিল স্যার? আচ্ছা এখানে দেখো 22% মানে কি জানি আমরা 22/100, আর 8% মানে জানি আমরা 8/100। তার মানে দেখো বস্তুর দামটা ছিল 10,000, তাহলে 10,000-এর মধ্যে আমার প্রথমে ছাড় দিচ্ছে কত, আমার 22%। 22% মানে কি স্যার 22/100, তার মানে 100 টাকা যদি হয় 22 টাকা ছাড় দিবে, তাহলে বস্তুটার দাম হবে কত টাকা 22% ছাড় দেওয়ার পরে। 100 থেকে 22 বাদ দাও, কত হয়ে যাবে আমার 78 টাকা। 78, 80, হ্যাঁ 78 টাকা, কত টাকার মধ্যে 100 টাকার মধ্যে, তাহলে 22% ছাড় দেওয়ার পর বস্তুটার দাম হয়ে যাবে এত। এবার এখান থেকে আবার দিচ্ছে আমার 8% ছাড়, 8% মানে কি 8/100, বস্তুটার দাম যদি 100 টাকা হয় তাহলে 8 টাকা ছাড় দেবে, তাহলে কত টাকায় বিক্রি করবে আমার বস্তুটার দাম কত হবে 100 বিয়োগ 8 মানে 92 টাকা হবে, কতর মধ্যে 100-র মধ্যে। তাহলে কত হয়ে গেল, কাটো, 2টা শূন্য 2টা শূন্য 2টা শূন্য 2টা শূন্য, তাহলে 78 আর 92-কে গুণ করে দাও, কত হয়ে যাবে স্যার 8 2 16 6 হাতে থাকলো 1, 7 9 14 1 15, আর 8 9 72 2 হাতে থাকলো 7, 7 9 63 আর 7 হয়ে গেল 70, তাহলে কত হয়ে গেল 6 7 1 7। তার মানে দেখো পরপর যদি আমি 22% আর 8% ছাড় দিই, তাহলে বস্তুটার দাম কত হয়ে যাবে 7,176 টাকা। আর যদি একবারে আমি 30% ছাড় দিই, তাহলে বস্তুর দাম কত হবে 7,000। তাহলে এই দুটোর মধ্যে পার্থক্য কত 7,176, আর 7,000-এর মধ্যে পার্থক্য কত স্যার, এটা থেকে এটা তুমি বাদ দিয়ে দাও, তাহলে কত হয়ে যাবে স্যার 176 টাকা হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। তাহলে ছাড়টা আমরা কত পেলাম 176 টাকা আমরা ছাড় পেয়ে, অর্থাৎ পার্থক্য দুটো মূল্যের মধ্যে পার্থক্য আমরা পেলাম 176। এই অঙ্কটা আমি তোমাদের কীভাবে করেছিলাম যে 22% মানে কি 22/100, তাহলে 100 টাকা যদি হয় তাহলে কত টাকা হবে, এভাবে বলেছিলাম যে এখন যদি 100 টাকা হয় তাহলে 22 টাকা ছাড় দিচ্ছে, তার মানে কত টাকা হয়ে যাবে বস্তুটার দাম আমার 78 টাকা। আবার দিচ্ছে 8%, মানে কি এখন যদি 100 টাকা হয় তাহলে 8% ছাড় মানে 8 বাদ দিয়ে দাও, তার মানে 92 টাকা হয়ে যাবে। তাহলে এভাবে তোমরা গুণ করে এখানে বসাতে, এটা গুণ করে এখানে বসাতে, তারপরে ওখান থেকে আবার কম্পেয়ার করে তোমরা বের করতে, কিন্তু আমরা এখান থেকে আচ্ছা তার মানে এতর মান যদি 10,000 হয় তাহলে এতর মান কত হবে দিয়ে আমরা পেতাম। এভাবে না করে তোমরা এই ডাইরেক্ট ফর্মুলাটা মনে রাখবে যে এভাবে আমরা করব। কীভাবে করব, 22% ছাড় দিচ্ছে কত টাকার মধ্যে আমার 10,000-এর মধ্যে, তাহলে 22% ছাড় দেওয়ার পর বস্তুটার দাম কত হবে ছিল 10,000, তাহলে ছাড় দেওয়ার পর কত হয়ে যাবে 22% ছাড় দিচ্ছে মানে কি 22/100, 100 টাকার মধ্যে 22 টাকা ছাড় দিচ্ছে, তাহলে বস্তুটার দাম কত হবে, ছাড়টা বাদ দিয়ে দাও 100-র মধ্যে হয়ে যাবে 78 টাকা। কত টাকার মধ্যে 100 টাকার মধ্যে 78 টাকা হয়ে যাবে, তাহলে 10,000-এর মধ্যে কত হবে 10,000 ইন্টু 78/100 হয়ে যাবে, এত টাকা দাম হয়ে যাবে 22% ছাড় দেওয়ার পরে। আবার তোমার যে দামটা পেলে সেটার উপরে আবার 8% ছাড় দিচ্ছে, 8% মানে কী হয়ে যাবে বস্তুটার দাম 92/100, ক্যালকুলেশন করবো যেটা পাবো ওটাই হয়ে যাবে ছাড় দেওয়ার পরে বস্তুটার দাম। চলো এখান থেকে দুটোর পার্থক্য দেখে নিব। চলো স্যার পরবর্তী প্রশ্ন কী বলছে, একটি মোটর সাইকেলে 25 কিমি/ঘন্টা গতিবেগে 50 কিমি যায়। একটা মোটর সাইকেলে এখান থেকে এটি ধরো 50 কিমি, যার গতিবেগ কত গতিবেগে যাচ্ছে 25 কিমি/ঘন্টা গতিবেগে আমার যাচ্ছে। এবার কি বলছে পরবর্তী 50 কিমি যাত্রার জন্য মোটর সাইকেলের গতি কত হবে, অর্থাৎ এখান থেকে 50 গেল, আবার এখান থেকে পরবর্তী 50, অর্থাৎ এটির দৈর্ঘ্য হবে আমার 50 মিটার, অর্থাৎ 50 কিমি। তাহলে বলছে 50 কিমি পরবর্তী 50 কিমি যাত্রার জন্য এখানকার স্পিডটা আমার কত হবে, যে সম্পূর্ণ যাত্রার গড় গতিবেগটা আমার 30 কিমি/ঘন্টা হয়ে যাবে, 30 কিমি/ঘন্টা হয়ে যাবে। আমাকে বলছে কত হতে হবে যার পুরো যাত্রার গড় গতি হয়ে যাবে 30 কিমি/ঘন্টা, অর্থাৎ প্রথম 50 কিমি যাচ্ছে কত 25 কিমি/ঘন্টাতে, তাহলে বলছে আবার তারপরে 50 কিমি যাচ্ছে কত ঘন্টাতে, আমাকে কত গতিতে যাচ্ছে বলেনি,
আমাকে বলে দিয়েছে যে সম্পূর্ণ যাত্রাতে এখান থেকে এখানে যেতে তার গড় গতিবেগটা হবে 30 কিমি পার ঘন্টা। তাহলে এটুকু দূরত্ব যেতে সে কত স্পিডটা ব্যবহার করবে আমাকে জিজ্ঞাসা করছে। তাহলে দেখো এখান থেকে একটা ফর্মুলা মনে রাখবে, যখন এই ডিস্ট্যান্স সেম থাকবে, দেখো এখান থেকে এটি যাচ্ছে আমার কত ডিস্ট্যান্স, আমার ডিস্ট্যান্স কত স্যার, এখান থেকে এটির ডিস্ট্যান্স হচ্ছে কত স্যার আমার 50, আবার এখান থেকে এটি 50, তার মানে ডিস্ট্যান্স কি দূরত্বটা আমার সমান থাকে। যখনই দূরত্ব সমান থাকবে কেস দেখবো কটা দূরত্বের কথা বলেছে, একটা দুটা, তাহলে দুটা দূরত্ব মানে কি 2 ইন্টু হয়ে যাবে এক্স ইন্টু ওয়াই বাই এক্স প্লাস ওয়াই। এটা কি পেয়ে যাবো আমরা, গড় গতিবেগ সম্পূর্ণ যাত্রা। আর গড় গতিবেগটাই বলে দিয়েছে আমাকে 30 কিমি পার ঘন্টা। তাহলে দেখো মান বসাও 2 ইন্টু এক্স আর ওয়াইটা কি স্যার, এক্সটা হচ্ছে স্পিডের কথা, গতির কথা। তাহলে প্রথম 50 কিলোমিটার কতটি যাচ্ছে 25 কিমি পার ঘন্টা। যখন ডিস্টেন্স সেম থাকবে তখন আমার দূরত্বের কোনো প্রয়োজন পড়বে না স্যার 25। দ্বিতীয়টা কত স্পিডে যাচ্ছে জানি কি, জানি না, আমি ধরে নিলাম ওয়াই। তার মানে এক্সের ভ্যালু কত ছিল 25 প্লাস ওয়াইয়ের মানটা কত ছিল ওয়াই, তাহলে 30। এখান থেকে দেখো 2 দ্বারা কাটবো 15 2 30, 5 দ্বারা কাটবো 5 5 25, 3 5 15। তাহলে কোনাকুনি এবার আমরা করে দেবো গুণ, 3 দ্বারা করো 3 25 75 প্লাস 3y ইকুয়াল টু কত হয়ে যাবে 5y 5y। তাহলে দেখো 3y 75 থাকলো এবারে, এই 3yটা যদি ওপারে পাঠিয়ে দিই কী হয়ে যাবে মাইনাস হয়ে যাবে। তাহলে 5y থেকে 3y বাদ দিলে কত হয়ে যাবে স্যার 2y হয়ে গেল। তার মানে 2y সমান কত লিখতে পারবো আমরা 75। তাহলে ওয়াইয়ের ভ্যালুটা কত হয়ে যাবে স্যার, ওয়াইয়ের ভ্যালুটা 75/2 সমান হয়ে যাবে আমার কত 3 2 6 7 2 14 1/2 কিমি পার ঘন্টা। তাহলে এটা কি ছিল, এটা আমরা দ্বিতীয় গতি ধরেছিলাম ওয়াই, তার মানে দ্বিতীয় 50 কিমিটা কত কিমি পার ঘন্টাতে যাবে আমার 37.12 কিমি পার ঘন্টাতে যাবে। তাহলে এই ফর্মুলাটা মনে রাখবে, জয়টা ডিস্টেন্স বলবে ইন্টু 2 করে দেবে, দুটা বলেছে 2, তিনটা ডিস্টেন্সের কথা বলে 3, এক্স ইন্টু ওয়াই বাই এক্স প্লাস ওয়াই করে দেবো দুটোর ক্ষেত্রে। এই ফর্মুলাটা মনে রাখবে, যখন ডিস্টেন্স সেম থাকবে দূরত্ব সেম থাকবে তখন এই ফর্মুলাটা। চলো নেক্সট কোশ্চিন দেখবে স্যার। রাজধানী ট্রেন একটি নির্দিষ্ট দূরত্ব ডি এর জন্য 75 কিমি পার ঘন্টা স্থির গতিতে একটি সরল রেখায় ভ্রমণ করে এবং তারপর 100 কিমি পার ঘন্টা ধ্রুবক গতিতে 2D এর সমান দূরত্ব আর একটি দূরত্ব অতিক্রম করে। সম্পূর্ণ যাত্রায় ট্রেনটির গড় গতিবেগ কত, সেম টু সেম আগের মতো কোশ্চেন। আগে দুটো কেস বলেছিল, এখানে 3টা কেস। আমি ফর্মুলাটা বলে দিচ্ছি দেখো, প্রথম ডি ডিস্টেন্স যাচ্ছে ডি, আমি কি বলেছিলাম যখন দূরত্ব একই সেম থাকবে অর্থাৎ ধ্রুবক দূরত্ব একই দূরত্ব কভার করবে তখন আমার দূরত্বের কোনো প্রয়োজন পড়বে না, ডি থাকুক এক্স থাকুক না দেওয়া থাকলেও হবে, শুধু আমাকে বলে দিক যে সমান দূরত্ব ব্যাস। তাহলে প্রথম ডি দূরত্ব যাচ্ছে কত কিমি পার ঘন্টাতে, প্রথম ডি দূরত্ব যাচ্ছে 75 কিমি পার ঘন্টাতে। কত কিমি পার ঘন্টাতে 75 কিমি। তারপরের পরবর্তী 75 কিমি ঘন্টাতে যাচ্ছে, সমান স্পিডে থাকছে, গড় বলেনি, সমান গতিতে যাচ্ছে, 75 কিমি পার ঘন্টা গতিতে যাচ্ছে। তারপরের 2D অর্থাৎ এটা যদি ডি হয় তাহলে এর 2 গুণ দূরত্ব, অর্থাৎ এটা হচ্ছে ডি আর এটা ডি, তাহলে টোটালটা কত হয়ে গেল আমার 2D দূরত্ব যাচ্ছে 100 কিমি পার ঘন্টা ধ্রুবক গতিতে। কিমি পার ঘন্টা ধ্রুবক গতিতে, ধ্রুবক গতি মানে কি, মানে গাড়ি আমার 100 কিমি পার ঘন্টাতেই চলেছে, কোনো জায়গাতে কমেও নি বাড়েনি। তার মানে দেখো ডি যাচ্ছিল 75 কিমি ঘন্টাতে আর এর 2 গুণ দূরত্ব যাচ্ছে 100 কিমি পার ঘন্টাতে। তার মানে আমরা কি এটা বলতে পারি এই ডিটাকে 2Dটাকে ভাগ করে দিব। কিভাবে ভাগ করে দেবো, এটুকু ডি আর এটুকু ডি, তাহলে কি হয়ে গেল 2D। তাহলে দেখো ধ্রুবক গতিতে যাচ্ছে, ধ্রুবক গতিটা কি 100 কিমি, তার মানে এটি প্রথম এটুকুও চলেছে 100 কিমি পার ঘন্টাতে, এটুকুও আমার চলেছে 100 কিমি পার ঘন্টাতে। তাহলে এখান থেকে দেখো ডি পেয়ে গেলাম, ডি পেয়ে গেলাম, ডি পেলাম, মানে 3টা দূরত্ব সমান করে দিলাম তো এটুকু বুঝতে পারলে তো। এবার দেখো এখানে আছে কত 75 কিমি পার ঘন্টা, এটি 100 কিমি পার ঘন্টা, এটি 100 কিমি পার ঘন্টা। তাহলে সূত্র হয়ে যাবে 3xyz বাই xy প্লাস সবাই লিখবে yz প্লাস zx। কীভাবে করবে, 3 ইন্টু 3টা দূরত্ব রয়েছে তো, তাহলে 3টা স্পিডের জন্য 3বার লিখবো x y z বাই প্রথম ইন্টু দ্বিতীয়, তাহলে এক্স ইন্টু ওয়াই করবো প্লাস ওয়াই ইন্টু তৃতীয়টা জেড প্লাস জেডের সঙ্গে আবার প্রথমটা জেড ইন্টু এক্স। এখান থেকে আমরা
বের করবো। এবার দেখো 3 এক্সের ভ্যালু কত ছিল স্যার 75, ওয়াইয়ের ভ্যালু কত ছিল 100, জেডের ভ্যালু কত ছিল 100। এবার দেখো এক্স ওয়াই, তাহলে এক্স কত ছিল 75, ওয়াই কত ছিল 100, প্লাস ছিল বসে দাও, ওয়াইয়ের ভ্যালু কত ছিল 100, জেডের ভ্যালু কত ছিল 100 প্লাস, জেডের ভ্যালু কত ছিল 100 প্লাস, এক্সের ভ্যালু কত ছিল 75। মনে হবে যে ক্যালকুলেশন খুবই বড় হবে, কিন্তু কিছুই না, দেখে নাও তোমরা। উপরে কিছু করবো না, রেখে দিলাম 75, 100, 100 বাই, এখান থেকে কী কমন নেব দেখো, প্রত্যেকটাতে আমার 100 আছে, এখানেও 100, এখানেও 100, এখানেও 100, তাহলে 100 নিয়ে নাও বাইরে। তাহলে এখানে কি থাকলো 100 নিয়ে নিয়েছি কমন, তাহলে থাকলো কত আমার 75, আমরা এখানে 75 বসিয়ে দাও প্লাস, এখান থেকে একটা 100 নিয়ে নিয়েছি, তার মানে থাকছে কত একটা 100 প্লাস, এখান থেকে 100টা নিয়ে নিয়েছি এখানে, তাহলে থাকবে কত 75। তাহলে দেখো এই 100, এই 100 গেল স্যার। তাহলে দেখো এবার 3 × 75 × 100 রেখে দিলাম, আর দেখো 75 75 কত হয়ে যাবে 150, 150 আর 100 কত হয়ে যাবে 250 যোগ করলে, তার মানে 250 হবে স্যার, সরি 250। এই শূন্য কাটলো, 5 দ্বারা 5 5 25, 5 দ্বারা 2 আর 5 দ্বারা 5 1 5, 5 5 25, অর্থাৎ 5 15 75, তাহলে 15 2 30 আর 3 30 90। তাহলে কত অ্যান্সার হয়ে গেল স্যার 90 কিমি/ঘন্টা হয়ে গেল অ্যান্সার। আমি আর একবার বলে দিচ্ছি, তোমরা দেখে নিবে। প্রথম ডি দূরত্ব যাচ্ছে 75 কিমি/ঘন্টাতে, আর পরবর্তী 2D দূরত্ব, 2Dর সমান দূরত্ব যাচ্ছে আমার কত 100 কিমি 100 ঘন্টা ধ্রুবক গতিতে। আর ধ্রুবক গতি মানে কি, প্রত্যেক কিলোমিটারে আমার 100 কিমি/ঘন্টাতে যাচ্ছে, অর্থাৎ পুরো রাস্তাটাই আমার 100 কিমি/ঘন্টাতে গিয়েছে। তবে 2Dর কথা বলেছে, তার মানে আমি এই 2Dটাকে ভাগ করে দিব ডি আর ডি করে, তাহলে ডি আর ডি 2D হয়ে গেল। তার মানে প্রথম যে ডি, আর এইখানে মনে রাখবে যে বলেছে আমাকে ধ্রুবক 100 কিমি/ঘন্টাতে, তার মানে কি এখান থেকে এটি যাওয়ার সময় তার স্পিড কমেও নি বাড়িও নি, একেবারে 100 ছিল। তার মানে প্রথম ডিও গিয়েছে 100, তারপরে এটুকু ডিও গিয়েছে 100, তাহলে এখান থেকে আমরা 3টা পার্ট পেয়ে গেলাম। 2Dটাকে ভাগ করে দিলাম 2টা পার্টে, আর অলরেডি একটা পার্ট ছিল, তাহলে 3টা পার্ট হয়ে গেল। আর আমি একটু আগেই বললাম যখন 3টা পার্ট হবে তাহলে 3 দ্বারা গুণ করবো, ইন্টু স্পিড কটা আছে 1 2 3, তাহলে এক্স ওয়াই জেড, এক্সটা হচ্ছে প্রথম স্পিড, ওয়াইটা হচ্ছে দ্বিতীয় স্পিড, জেডটা হচ্ছে তৃতীয় স্পিড। এবার তাহলে কী হয়ে যাবে এক্স ইন্টু ওয়াই, তারপর ওয়াই ইন্টু জেড, প্লাস করে ওয়াই ইন্টু জেড, প্লাস জেড এক্স বসে দিবে। এই জিনিসটা মনে রাখবে। তাহলে এটা কী হয়ে গেল আমার গড় গতি। এখান থেকে আমরা ভ্যালুটা বসিয়ে দেবো, বসে ক্যালকুলেট করবো, 90 কিমি/ঘন্টা পেয়ে যাব। তাহলে 90 কিমি/ঘন্টা হয়ে গেল উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। চলো পরবর্তী প্রশ্ন দেখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। আর রয়েছে আর প্রশ্ন নেই আমাদের, এখান থেকে 10টা প্রশ্ন অলরেডি আমরা কমপ্লিট করে ফেললাম আজকের 25 নম্বর সেটে স্যার। অলরেডি আমাদের 250টা কোশ্চিন আমরা কমপ্লিট করে ফেললাম প্র্যাকটিস সেটের মধ্যে। কনসেপ্ট ক্লাসে তো করেছি, 500-র উপরে প্রশ্ন আমরা কনসেপ্ট ক্লাসে দেখেছি, 500 কি 700-র উপরে হবে, 1000-এর কাছাকাছি আমরা অঙ্ক কনসেপ্ট ক্লাসে দেখে এসেছি। এখান থেকে আমাদের 250টা হয়ে গেল। তোমাদের পরীক্ষার এখনও আরও অনেক সময় রয়েছে, আরও অনেক সময় বলতে আজকে কত তারিখ হলো আমার 12 তারিখ বোধ হয়, 12 বা 13 তারিখ হবে। আরও এখন রয়েছে এই পুরো মাসটা রয়েছে, অর্থাৎ 17 দিনের মতো, আর ওখানে 5-6 দিনের মতো, তাহলে 17 5 কত 22 দিনের মতো এখনও আমাদের কাছে সময় রয়েছে। তাহলে এই 22 দিনে আরও আমরা 250টা কোশ্চিন দেখব। তাহলে কতগুলো কোশ্চিন হবে, অলরেডি 500 পিস কোশ্চিন হয়ে যাবে। আমি যেটা টার্গেট বলেছিলাম 500+ প্রশ্ন, আর সেম টু সেম প্যাটার্নে স্যার 100% গ্যারেন্টি যে তোমরা পরীক্ষা হলে দেখতে পাবে। সেই জন্য আমি বারবার বলছি স্যার যে প্র্যাকটিস করে যাও। প্র্যাকটিস করলে স্যার আমার লস হবে না, তোমার লস হবে না, তোমার লাভ হবে স্যার। প্র্যাকটিস করলে তোমার লস হবে না, তোমার লাভ হবে। যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি লাভ হবে স্যার। প্রত্যেকটা অঙ্ক এমনভাবে প্র্যাকটিস করো, দেখতে পাচ্ছ যে ঘুরে ফিরে একই আসে। আর আজকের শিফটটা বলছো যে একটু হার্ড হচ্ছে, হার্ড না স্যার। অলরেডি তোমাদের এই প্রত্যেকটা প্রশ্ন কিন্তু এসএসসি জিডি 2023-এর শিফটে জিজ্ঞাসা করেছে আমাকে, অর্থাৎ যারা পরীক্ষা দিয়েছিল এই প্রশ্নগুলো তারা করে এসছে। তার মানে দেখতে পাচ্ছ যে কী লেভেলে প্রশ্ন আসতে পারে। আমি তো তোমাদেরকে মেথডটা শিখিয়ে দিলাম যে কম সময়ের মধ্যে কীভাবে করবে। মেথডটা মনে রাখবে, গড় গতি বেগ বের করা, শেষের যে দুটো অঙ্ক ছিল। আমি সেই জন্য শেষে এই দুটো অঙ্ক নিয়েছি যেন ভালো করে তোমাদেরকে বলে দিতে পারি, এক্সপ্লেন করে দিতে পারি। আর কনসেপ্ট ক্লাসে তো বলেছি তোমাদেরকে, সেই জন্য বলছি স্যার বেশি দিন সময় নেই। আর বাকি সাবজেক্টগুলো কীভাবে পড়ছো আমি তো আর জানি না সেটা,
রিজনিংয়ে তো তোমাদের অলরেডি প্র্যাকটিস সেট কমপ্লিট হয়ে গেছে, রিজনিংয়ের ক্লাস আর এখন হবে না তোমাদের। তোমরা যতটুকু প্র্যাকটিস সেট হয়েছে সেখান থেকে প্র্যাকটিস করবে এবং কনসেপ্ট ক্লাসে যেগুলো হয়েছিল তোমরা প্র্যাকটিস করবে। আর যদি রিজনিংয়ের কোনো কিছু প্রয়োজন হয় তাহলে বলবে, আমি চেষ্টা করব তোমাদেরকে প্রোভাইড করানোর। তাহলে রিজনিংয়ের অলরেডি তোমাদের কমপ্লিট হয়ে গেছে প্র্যাকটিস সেট। এবার তোমরা যতগুলো শেয়ার করিয়েছে রিজনিংয়ের প্র্যাকটিস সেট সোহেব স্যার, তোমরা প্রত্যেকটা রিজনিং ভালো করে প্র্যাকটিস করবে। স্যার সেখান থেকে সেম প্যাটার্নে অঙ্ক কিন্তু রিজনিং কিন্তু তোমরা কমন দেখতে হবে। বেশি দিন স্যার আমার কাছে সময় নেই, প্রত্যেকটা সাবজেক্ট তোমরা যে পড়েছো এতদিন সেগুলোর আশা করি তোমাদের শর্ট নোটস আছে, সেগুলোকে রিভিশন করতে শুরু করো। এবার বেশি বেশি করে রিভিশন করো, যত পারবে রিভিশন করো, রিভিশন করে করে মক টেস্ট দাও। এখন ডেলি একটা করে মক টেস্ট দাও, মিনিমাম পরীক্ষার আগে স্যার 20টা মক টেস্ট দিয়ে দাও। আমি তোমাদেরকে বলছি, মিলিয়ে দেখে নেবে পরীক্ষায় 100%। আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি আমি, যে তোমরা 99% প্রশ্ন অ্যাটেম্প্ট করে আসতে পারবে, 100% প্রশ্ন অ্যাটেম্প্ট করে আসতে পারবে। 99 কেন, আমি ভুল বলছি, 1%ও কম হবে না। তুমি 100% প্রশ্ন তুমি অ্যাটেম্প্ট করে আসতে পারবে যদি মক টেস্টটা দিয়ে 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 অভ্যাস করে দাও। 20টা মক টেস্ট, অ্যাটলিস্ট 20টা মক টেস্ট, এই যে আর 20টা দিন রয়েছে তোমার, 20টা দিন তুমি ডেলি একটা করে মক টেস্টের জন্য টাইম বের করো। আর মক টেস্ট এই না যে তুমি তুক্কা মেরে করবে, যেটুকু নিজে থেকে পারবে করো, পারলে না অ্যানালাইসিস দেখো কোথা থেকে করবে, যে কোনো একটা ভালো প্ল্যাটফর্ম থেকে করো, যেখান থেকে পাবে স্যার ফ্রিতে, কিনে নেওয়ার দরকার নেই, যেখান থেকে ফ্রিতে পাবে সেখান থেকে তুমি মক টেস্ট করো। দেখবে এই ক্লাসের প্রত্যেকটা অঙ্কই তুমি কমন পাবে, সেম সেম তুমি প্যাটার্ন পাবে, যেখান থেকে তুমি প্র্যাকটিস করতে পারো সেম প্যাটার্ন পাবে স্যার, সেম প্যাটার্ন পাবে। আমি যেগুলো করাচ্ছি সেম প্যাটার্ন গণিতের পাবে তুমি। তাহলে যেখান থেকে পারো অ্যাটলিস্ট তোমরা মক টেস্টটা কমপ্লিট করো, 20টা মক টেস্ট স্যার কমপ্লিট করো। তোমাদেরকে এমন কেউ নেই যে পরীক্ষার সিলেকশন থেকে নিতে থামতে পারবে। সেই জন্য বলছি মক টেস্টটা এখন আর বেশি দিন সময় নেই, এই যতদিন সময় রয়েছে প্রত্যেক দিন একটা করে মক টেস্ট দাও। একটা সময় ঠিক করো মক টেস্টের জন্য, যে সকালে উঠেই আমি মক টেস্ট দেবো, বা রাতের ঘুমানোর আগে একটা মক টেস্ট, বা দুপুরে আমি একটা মক টেস্ট দেবো। এবং মক টেস্ট দেবে যেগুলো আমি অ্যান্সার পারবো না সেগুলোকে আমি মক টেস্টে দেখবে যে অ্যানালাইসিস তারা দিয়ে রাখে, যেগুলো তুমি পারোনি বা যেগুলো ভুল করেছো সেগুলো তোমার সঠিক অ্যান্সার দিয়ে থাকবে, আর সেগুলোকে তুমি প্র্যাকটিস করো নিজে থেকে। তাহলে তুমি নিজেকে ইমপ্রুভ করতে পারবে আর পরীক্ষার জন্য নিজেকে তৈরি করতে পারবে। তাহলে পরীক্ষা হলে গিয়ে তোমাকে মনেই হবে না যে তুমি পরীক্ষা হলে বসে আছো। সেই জন্য মক টেস্টটা দাও। স্যার আমার কোনো ক্ষতি হবে না, আমি তোমাদেরকে বলে কোনো আমি টাকা পাচ্ছি না, বলছি এই কারণে যে তোমরা দিনরাত পরিশ্রম করছো, মাঠে যাচ্ছ, রান করছো, খুব পরিশ্রম করছো, সকালবেলা উঠছো। স্যার সবার একটা চাকরির প্রয়োজন, আর প্রত্যেকে মিডিল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করছো। যারা ডিফেন্সে যায় তাদের মোর দ্যান বাচ্চা কি হয়, মিডিল ক্লাস ফ্যামিলি থেকে। সেই জন্য বলছি স্যার যে তোমরা একটু স্মার্ট স্টাডি প্ল্যানটা তোমরা ফলো করো, ঠিক তোমাদের সিলেকশন হয়ে যাবে। কানার মতো পড়লে হবে না, অন্ধের মতো পড়লে শুধু হবে না, স্মার্ট অ্যাপ্রোচ, স্মার্ট প্ল্যান যারা ফলো করবে তাদেরই সিলেকশন হবে। সেই জন্য আমি যেভাবে বলছি স্যার সেভাবে করে যাও, অ্যাটলিস্ট যতদিন আছে মক টেস্ট দিয়ে দাও, প্রত্যেক দিন একটা করে, সিলেকশন পাক্কা হবে, একটা ভালো নম্বর নিয়ে আসতে পারবে। তো চলো আবার দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ক্লাসে। ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো এবং ঠিকঠাকভাবে পড়াশোনা চালিয়ে যাও। ধন্যবাদ।